নিয়ন্ত্রণ হারিয়ে বাস সোজা ঢুকে গেল কুর্মিটোলা হাসপাতালে। চাপা পড়ে মৃত্যু একজনের, আহত আরও অন্তত ২০। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার। সেনাবাহিনীতে পদোন্নতি ব্যক্তিগত রাজনৈতিক বিবেচনায় নয়, শুধু যোগ্যদেরই সুযোগ, জানালেন প্রধানমন্ত্রী। ক্রসফায়ারে একরাম হত্যায় শেখ হাসিনা, বেনজির সহ 11 জনের নামে অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি। দেশে বিক্রি হওয়া 34 টুথপেস্টের 26টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক, কিছুই জানে না ভোক্তা, ইএসডিওর ও গবেষণা। চট্টগ্রামে 20 লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর, ককটেল হামলা, নির্মাণ শ্রমিককে কুপিয়ে জখম। মধ্যপ্রাচ্য যুদ্ধে 200 সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র। সমরাস্ত্র ফুরিয়ে আসায় রণভঙ্গ দাবি ইরানের, ভিন্ন কথা বলছে ট্রাম্প। আপনারা দেখছেন স্টার নিউজ। তাসফিয়া তামান্না স্বাগত জানাচ্ছি স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, এতে 1 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও অন্তত 20 জন। এ নিয়ে আরও খবর জানতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, ঘটনাস্থলে রয়েছেন, ঠিক কী অবস্থা সেখানকার জানাবেন, এবং যারা আহত হয়েছেন তাদের নাম পরিচয় জানা গেছেন কিনা, তাদের এই মুহূর্তে কী অবস্থা, নিহত ব্যক্তির খোঁজ পাওয়া গেছে কিনা? তামান্না, সন্ধ্যার ঠিক পরপর এই দুর্ঘটনাটি ঘটে এবং এখানে মূল রাস্তায় যেখানে আসলে বাসগুলো দাঁড়ায়, যাত্রী নামায়, সেখান থেকে আসলে ব্রেক না করে কিন্তু আসলে সেটি নিয়ন্ত্রণ হারায় এবং এক পর্যায়ে সেটি কিন্তু আমার পেছনে এই কুর্মিটোলা হাসপাতালের যে গ্যাস কন্ট্রোল রুম, এই গ্যাস কন্ট্রোল রুমে এসে কিন্তু সেটি ধাক্কা দেয় এবং এখানে একজন পথচারী নিহত হয়েছেন। আমি কিছুক্ষণ আগে বাসে থাকা 2 জন যাত্রী এবং প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তাদের যে বয়ান, সেই বয়ান অনুযায়ী বাস যেখানে দাঁড়ানোর কথা সেখানে দাঁড়ানোর পরিবর্তে কিন্তু হঠাৎ করে তার গতি বেড়ে যায়। এর ফলে কিন্তু বাসটি চালক আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি এবং সেটি মূল রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে ঢুকে কুর্মিটোলা হাসপাতালের মূল গেটের পাশের এই যে মূল গেটের পাশে যে গ্যাস কন্ট্রোল রুম, সেখানে এসে সজোরে ধাক্কা দেয় এবং এর মাঝে কিন্তু আসলে সে সময় রাস্তায় যারা এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন তাদের অনেকেই ছিলেন, অনেকে স্বজন ছিলেন, পাশাপাশি পথচারী অনেকেই ছিলেন। তো সে সময় কিন্তু আমরা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, অনেকে কিন্তু আসলে খবর পেয়ে এখান থেকে সরে যেতে পেরেছিলেন, তবে অনেকেই কিন্তু আসলে সরে যেতে পারেননি। তাদেরই একজন কিন্তু যিনি নিহত হয়েছেন, অর্থাৎ তার নাম আমরা যতটুকু পেয়েছি যে তার নাম রফিকুল ইসলাম। তিনি পাশের একটি 5 তারকা হোটেলের স্টোরে তিনি কর্মরত ছিলেন এবং সে সময় কিন্তু তিনি এই রাস্তা ধরে যাচ্ছিলেন। তো একজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে আমরা যে তথ্য পেয়েছি যে তাকেও কিন্তু আসলে চিৎকার করে সরতে বলা হয়েছিল। তিনি কিন্তু আসলে বুঝতে পারেননি যে কি ঘটতে যাচ্ছে। তো পরক্ষণে কিন্তু তার উপর দিয়ে বাসটি চলে যায় এবং এখনো কিন্তু আমরা দেখছি রাস্তায় তার জুতা, তার ব্যাগ এবং তার রক্ত কিন্তু আসলে পড়ে রয়েছে। এ বিষয়ে কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ এই ঘটনাস্থলে এসে এই যে দুর্ঘটনা কবলিত বাস এবং মরদেহ সেটি উদ্ধার করে নিয়ে গেছে। বাসটিও কিন্তু রেকার্ড দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সব কিছু মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা যতটুকু তথ্য পেয়েছি এখানে কিন্তু আহতের সংখ্যা কিন্তু আসলে এখনও সুনির্দিষ্ট নয়, তবে 20 জনের মতো আহত হয়েছেন এমন তথ্য আমরা পেয়েছি। বাসের ভেতরে যারা যাত্রীরা ছিলেন তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের 2 জনের অবস্থা, একজন নারী এবং একজন শিশু, তাদের অবস্থা বেশ গুরুতর বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা কথা বলতে চাই স্থানীয়দের সাথে। ভাই, ঘটনার সময় কি আপনি এখানে ছিলেন? একটু বলবেন যে কিভাবে বাসটি আসলে এখানে? না, আমি এখানে ছিলাম। আমরা একটু
কথা বলবো আরও কয়েকজনের সাথে। তার আগে যতটুকু তাদের মাধ্যমে আমি যে তথ্যগুলো পেয়েছি, যে ঘটনা কিন্তু এই ঘটনায় কিন্তু আসলে এই যে গ্যাস কন্ট্রোল রুম সেটির কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, এবং যেহেতু সামনের যে সীমানা প্রাচীর সেটি ভেঙে গেছে। একটু আমরা কথা বলতে চাই আপনার সাথে। আপনি আসলে ঘটনার সময় কোথায় ছিলেন এবং কিভাবে বাসটি যখন এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছিলাম, কথা বলার পরে দেখি তো মানে আমি তো এইদিকে মানে এই মুখ হয়েছিলাম। পরবর্তীতে দেখলাম যে এই যে একজন মহিলা ওখানে দাঁড়িয়ে ছিল। মহিলাটা পরে গাড়িটা মানে এমনভাবে আসছে মানে আমরা কোনো মানে বুঝতে পারি নাই। মানে তাৎক্ষণিকভাবে দেখা যায় আমি এদিক দিয়ে লাফ দিয়ে পরে আমি এদিক দিয়ে চলে আসছি। পরে ওখানে এক মহিলা ছিল, মহিলাটা ওখানে ইয়ে হয়ে গেছে। মহিলার উপর দিয়ে কি বাসটা মানে নিয়ন্ত্রণ মানে ব্রেক ফেল করছে। যেমনটি শুনছিলাম যে সবাই কিন্তু বলছেন যে ব্রেক ফেল করেই আসলে বাসটি এই যে কুর্মিটোলা হাসপাতালের সামনে রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে চলে আসে, এবং মূল ফটকের গেটের পাশে যে গ্যাস কন্ট্রোল রুম সেটিতে আঘাত করে। তবে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা বলেছেন যে যদি তখন সেখানে পথচারী যারা ছিলেন তারা যদি অনেকে সরে না যেতেন, এই হতাহতের সংখ্যা কিংবা নিহতের সংখ্যা আরও বেশ খানিকটা বাড়তে পারত। তো সব কিছু মিলে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ খবর। তামান্না। নিবিড় ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে নতুন তথ্যের জন্য আবারও আপনার সঙ্গে যুক্ত হব। ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি এবং অর্থ আত্মসাতের মামলায় আসামি হলেও সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলছে ব্যাংকের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করার সুযোগ নেই। তবে কোনো ব্যাংকের অনিয়ম অনুসন্ধানে কারো না মেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 2017 সালে ইসলামী ব্যাংক দখলে নেয় চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এসালম। আর্থিক গোয়েন্দা বিএফআইউর প্রতিবেদন বলছে ব্যাংকটির মালিকানায় আসতে অন্তত 24টি কোম্পানির নামে কেনা হয় শেয়ার। এমন একটি প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্স, যার চেয়ারম্যান এসালমের ছেলে আহসানুল আলম। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এসালমের মালিকানাধীন জেএমসি বিল্ডার্সের হয়ে ইসলামী ব্যাংকের মনোনীত পরিচালক ছিলেন। পরে ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি ইসলামী ব্যাংকে থাকাকালে এসালম গ্রুপ ব্যাংকটি থেকে ঋণের নামে 80,000 কোটি টাকার বেশি লুটপাট করে। 24-এর গণঅভ্যুত্থানের পর শেয়ার জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে ইসলামী ব্যাংক। সেই মামলায় এসালমের পাশাপাশি আসামি করা হয় মোহাম্মদ শাহাবুদ্দিনকেও। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো তদন্ত করবে না সংস্থাটি। রাষ্ট্রের সর্বোচ্চ উনি 1 নম্বর ব্যক্তি ছিলেন, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী, এবং এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো আসলে বিধি মোতাবেক যখন অ্যাড্রেস করার প্রয়োজন তখনই করা হবে। এটা আলাদা করে বাংলাদেশ ব্যাংক কোনো বিশেষ প্রায়োরিটি দিচ্ছে বা কোনো টার্গেট নিয়ে কোনো কাজ করতেছে এরকম হওয়ার সুযোগ নেই। তবে কোনো ব্যাংকের অনিয়মে ব্যক্তির নাম আসলে তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। আমরা ব্যাংকগুলোকে ইন্সপেকশন করি, সেখানে অনিয়ম পেলে সেগুলো তুলে ধরি, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য বলি। যারা দায়ী, এর মধ্যে কারো ম্যানেজমেন্ট লেভেলে কারো সম্পৃক্ত আছে কিনা, অসদে কারণে সম্পৃক্ত আছে না, এগুলো ব্যাংক আমরা আইডেন্টিফাই করি। ব্যাংক নিজেরাও ইন্টারনাল অডিটের মাধ্যমে আইডেন্টিফাই করে, এক্সটার্নাল অডিট হয়। এইসব ফাইন্ডিংসের মাধ্যমে তুলে ধরা হয় যে এই ধরনের অনিয়ম বা বিচ্যুতির জন্য কারা দায়ী, তার জন্য বিধি মোতাবেক যে শাস্তিমূলক ব্যবস্থা হওয়ার। এদিকে জুলাই গণহত্যা সহ আওয়ামী শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় সদ্যবিদায়ী রাষ্ট্রপতির ভূমিকা তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম এসডিএফ। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এদিকে বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী দেখা হবে। তবে যেসব অভিযোগ তোলা হচ্ছে সেগুলোর মধ্যে আমলে নেয়ার মতো কোনো বিষয়ই নেই, এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী। সাহসিকতার স্বীকৃতি পেল পুলিশ, 9 সদস্যকে সম্মাননা জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তাদের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রথযাত্রার দিন মতিঝিলের বোমা পাওয়া কাকতালীয়। যে পুলিশ সদস্যরা এটি শনাক্ত করেছেন তাদের পুরস্কৃত করা হবে। ইলেকট্রনিক ডিভাইসটা ইমপ্রুভড, সেটা ঘটনাক্রমে বা কাকতালীয়ভাবে ওই দিন পাওয়া যায়। পুলিশ সদস্যদের জানায় কর্মরত, তারা সেটা বেষ্টনে দিয়ে রাখে এবং আমাদের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে সেটা ডিসপোজ অফ করে। এটা আমাদের সবসময় প্রস্তুতি থাকে,
কিন্তু ঘটনাক্রমে এবং সময়টা ওই দিন হওয়াতে আপনি কাকতালীয়ভাবে মিলাচ্ছেন তার সাথে, এটার সাথে কোনো মিল আছে বলে আমি মনে করি না। পরে সদ্য সাবেক রাষ্ট্রপতি প্রসঙ্গে বলেন, তার বিরুদ্ধে যারা বক্তব্য দিচ্ছে সেটি তাদের ব্যক্তিগত অধিকার, কোনো অভিযোগ থাকলে সেটি আইন অনুযায়ী দেখা হবে। সেটা আছে, বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। সেই সময় দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ কেউ দিয়েছিল? না, দিয়ে থাকলে সেটা তখনকার সময়ে যদি কোনো কিছু রেকর্ড করে থাকে সেটা তখনকার বিষয়, সেটা বিধিবিধান অনুসারে চলবে, আইন অনুসারে চলবে। না, সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে ব্যবহার করেছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে সরকার জোর চেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন যে আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তারা আবার কিছু তথ্য জানতে চেয়েছেন, সেই তথ্যগুলো আমরা পাঠাচ্ছি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, মোহাম্মদ শাহাবুদ্দিন বিদেশ যাত্রায় কোনো আইনি বাধা রয়েছে কিনা তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে বলে জানিয়েছেন তিনি। সকালে চট্টগ্রামে আইনজীবী সমিতির প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে এসব কথা বলেছেন মন্ত্রী। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির 5 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী। কর্মশালায় অংশ নেন 1000-এর বেশি নবাগত আইনজীবী। তাদের সততা, শৃঙ্খলা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান আইনমন্ত্রী। আপনার বুকে যে মেধা, সাহস এবং জ্ঞান গরিমা আপনি অর্জন করেছেন, সেই জ্ঞান গরিমার ফলেই আজকে আপনি 1054 জনের একজন। আপনাদের কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক। একজন আইনজীবী হওয়া মানে আপনার অনেক দায়িত্ব বেড়ে গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক প্রক্রিয়া অনুসারেই হবে। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদেশ গমনে কোনো আইনি বাধা কিংবা নিষেধাজ্ঞা আছে কিনা তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে বলেও জানান তিনি। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেখবে। কার নিষেধাজ্ঞা আছে কার নিষেধাজ্ঞা আছে এটা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে যথাসময়ে এটা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সিটি মেয়র সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় ফিরলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 2:30টার দিকে বঙ্গভবন ছাড়েন তিনি। এ সময় বঙ্গভবনের সামনে তৎপর ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 24 জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়েন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তিনি 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেছেন 3 বছর 3 মাস। বঙ্গভবন ছাড়ার পর সেখানে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। তবে তিনি জাতীয় সংসদের স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন। জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের স্মরণ করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। এরপর শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। এর মাধ্যমে রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন হাফিজ উদ্দিন আহমেদ। দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে 71-এর বীর শহীদদের স্মরণ করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। রোববার বেলা 11:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিয়োগ হলে বাজে করুণ সুর। শহীদদের শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় 3 বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষরও করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। রণাঙ্গনের নির্ভীক যোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথম স্মরণ করলেন তার সহযোদ্ধা এবং রণাঙ্গনের নির্ভীক জীবন দেয়া সেসব শহীদদের। তারপর স্মরণ করতে গেলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যারা গণতান্ত্রিক আন্দোলনের সম্মুখ সারির 2 যোদ্ধা। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে সমবেত জনতার অভিবাদনের উত্তর দিয়ে উদ্যান ছাড়েন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশ কি পেতে যাচ্ছে প্রথম নারী রাষ্ট্রপতি, নাকি দলের প্রবীণ কোনো সদস্যই পাচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব? গুঞ্জন আর নানান আলাপের উত্তরে চিফ হুইপের মত, দেশ পরিচালনার যোগ্য কেউই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। আর সেপ্টেম্বরের শুরুতেই হচ্ছে নির্বাচন। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগে রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে এই দায়িত্ব কতদিনের, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপ্রধান, সবখানে এখন সে আলোচনায়। 54 পেরোনো বাংলাদেশ এখন পর্যন্ত পেয়েছে 22 রাষ্ট্রপতি, তবে তাদের সবাই ছিলেন পুরুষ। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, এবার কি প্রথম নারী রাষ্ট্রপতির দেখা মিলছে? দেশ চালাবার পরিচালনার ক্ষেত্রে, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যাকে দিয়ে সবচেয়ে বেশি কাজ হবে মাননীয় প্রধানমন্ত্রী তাকেই করতে দেবে। এই আলোচনায় মানবাধিকার কর্মী, আমলা, সাবেক উপদেষ্টার পাশাপাশি বরাবরের মতোই শীর্ষে বিএনপির স্থায়ী কমিটির 4 সদস্যের নাম। চিফ হুইপ বলছেন, দলের জন্য নিবেদিত ও গ্রহণযোগ্য যে কেউই আসতে পারেন সর্বোচ্চ সাংবিধানিক পদে, তবে সেটি হবে আলোচনার ভিত্তিতে। দলের সিনিয়র নেতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী এরা বসেই সিদ্ধান্ত গ্রহণ করবেন কাকে রাষ্ট্রপতি বানানো যায়। একজন প্রতিদর্শা মানুষ হতে পারেন, একজন খুব রিনাউন্ড মানুষ হতে পারেন, একজন দলের একজন নিবেদিত প্রাণকর্মী হতে পারেন, একজন দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা আছে, সিনিয়র, সকলে পছন্দ করে এমন মানুষ হতে পারে। এনিবডি ক্যান বি। সকল সাথে আলোচনা করেই কেবল সিদ্ধান্ত নেবেন, এটা উনি একক কোনো সিদ্ধান্ত নেবেন। দলের একাধিক সূত্র জানাচ্ছে, সেপ্টেম্বরের শুরুতেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। স্পিকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থাকবে আনটিল দি ইলেকশন ইন দি পার্লামেন্ট। নেক্সট পার্লামেন্ট আমাদের সেপ্টেম্বরের, সেই সময়ে এটা পার্লামেন্টে ভোটে যাবে। তাই জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরুর আগে স্থায়ী কমিটি ও মন্ত্রিপরিষদ বৈঠকের দিকেই থাকছে সবার চোখ। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত এবং রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিবেচনায় আনা হবে শুধু যোগ্য কর্মকর্তাদেরই। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করে একথা জানিয়েছেন তিনি। বলেন, আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সেনা সদর নির্বাচনী পর্ষদের অনুষ্ঠানে সেনানিবাসে প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান সেনা প্রধান ও চিফ অব জেনারেল স্টাফ। পরে নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, পদোন্নতির ক্ষেত্রে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই। বিবেচনায় আনা হবে যোগ্য কর্মকর্তাদেরই। এ সময় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ছাড়াও অভ্যন্তরীণ শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর বেসামরিক প্রশাসনকে সহায়তার প্রশংসাও করেন তিনি। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে হতাহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধাও জানান সরকার প্রধান। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। কক্সবাজারের ক্রসফায়ারে কাউন্সিলর একরামুল হত্যায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আর জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী ইয়ামিন হত্যায় 19 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। পরে 2টি অভিযোগই আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আমি এতে যে ট্রেন অফিসে যাচ্ছি, তো আমি চলে আসবো। 2018 সালে ক্রসফায়ারে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে নিজের মেয়ের সঙ্গে এভাবেই কথা বলছিলেন কক্সবাজারের কাউন্সিলর একরামুল হক। সেই মৃত্যুর পর সারা দেশে বয়ে যায় সমালোচনার ঝড়, র্যাবের উপর আসে মার্কিন নিষেধাজ্ঞা। 5 আগস্টের পর এ অভিযোগে তদন্তে নামে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
রোববার সেই তদন্ত প্রতিবেদনই দাখিল করল প্রসিকিউশন। তাতে প্রধান আসামি শেখ হাসিনা। আসামিদের তালিকায় রয়েছেন আসাদুজ্জামান খান, ওবায়দুল কাদের, আব্দুর রহমান বদি, বেনজির আহমেদ সহ র্যাবে কর্মরত 6 সেনা কর্মকর্তা। পরে এ অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা সহ 8 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন এবং আগামী 25/8/26 তারিখে এটি পরবর্তী এই প্রতিবেদন মানে এক্সিকিউশন রিপোর্টের জন্য দিন ধার্য করেছেন। এদিকে জুলাই আন্দোলনের সময় সাভারে এপিসি থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যায় 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সাবেক এমপি সাইফুল সহ 13 জনের বিরুদ্ধে। আসহাবুল ইয়ামিন, আপনারা সকলে তার নাম জানেন, যাকে একটা এপিসিতে গুলি করে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ফর্মাল চার্জ দিয়েছি। সেখানে আমরা 19 জন আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি। এছাড়া গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন সাবেক আরেক সেনা কর্মকর্তা। একই সাথে ওবায়দুল কাদেরের মামলায় সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক আশরাফ কায়সার। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞে আইন বহির্ভূতভাবে মরণাস্ত্র ব্যবহারে জাতিসংঘের নীতিমালার লঙ্ঘন দেখছেন বিশ্লেষকরা। আন্দোলন দমনে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনী এই অস্ত্র ব্যবহার করতে পারে না দাবি তাদের। 24 জুলাই আগস্টে ব্যবহৃত এইসব মরণাস্ত্রের তথ্য উপাত্ত ট্রাইব্যুনালের নথিতে স্পষ্ট। সাব্বির আহমেদের রিপোর্ট। উত্তাল জুলাইতে রাজপথে হাজারো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে ফ্যাসিবাদী শেখ হাসিনার বাহিনী। জুলাই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী সবচেয়ে বেশি ব্যবহার করেছে 7.62 ক্যালিবারের বুলেট, যা মূলত মিলিটারি রাইফেল। মারণাস্ত্র বলতে যদি কোনো কিছু বোঝা যায়, ইট ইজ দ্যাট 7.62 রাইফেলের একটা বুলেট যদি একটা লোকের, আমি দেখেছি একটা ছেলের এখানে লেগেছে, পুরো হাত ভেঙে চলে গেছে। পুলিশের কাছে 7.62 রাইফেল কারা দিয়েছে এইটা প্রথম আমি তদন্ত করব। হাউ ইট কেম, সিভিলিয়ানদের হাতে এই রাইফেল আমি দেখেছি। They were part of police. সে সময় ঢাকা মেডিকেলে থাকা 130টি মরদেহ নিয়ে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের অনুসন্ধান বলছে 66%-ই মৃত্যু হয়েছে সামরিক অস্ত্রের গুলিতে, বাকি 12% শটগান, 2% পিস্তল ও 20% মারা যান মারধর সহ অন্যান্য কারণে। 2014 সালে একতরফা ভোটের পর পুলিশ বাহিনীকে আধুনিকায়নের নামে অত্যাধুনিক সব মারণাস্ত্র যুক্ত করার তোড়জোড় শুরু হয়। কেনা হয় চায়না রাইফেল, এসএমজি, এলএমজি, BD8 অ্যাসাল্ট রাইফেল, টরাস 9mm। 2015 সালে প্রথম চালান আসে ইতালি থেকে। সেনা কর্মকর্তারা বলছেন এ ধরনের মারণাস্ত্র শুধু পুলিশের বিশেষ ইউনিটের ব্যবহার করার কথা ছিল, কিন্তু ছাত্র জনতা হত্যায় সবগুলো ইউনিটই তা ব্যবহার করে। মানা হয়নি জাতিসংঘের অস্ত্র ব্যবহার নীতিমালাও। মিলিটারি ওয়েপন অন্য কারো কাছে থাকার কথা না, শুধু মিলিটারি লোকদের কাছেই থাকবে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে। কোনোভাবেই এই লিথেল ওয়েপন তারা ব্যবহার করতে পারে না। সাংবিধানিকভাবে এটা নিষিদ্ধ। বাংলাদেশের সমরাস্ত্র কারখানাতে যে অ্যামুনিশন তৈরি হয়, এই অ্যামুনিশনের একটা অংশ বাংলাদেশ পুলিশের কাছে যায়। যেহেতু অ্যামুনিশনটা 7.62 মিলিমিটার অ্যামুনিশন ওনারা নেন, তাই বলতে হবে তাদের কাছে 7.62 মিলিমিটার ওয়েপন আছে। জুলাই হত্যাযজ্ঞের বিচার নিশ্চিতে গঠিত তদন্ত কমিটির সাবেক প্রধান জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাও সে সময় মারণাস্ত্র ব্যবহার করছে। ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির ক্ষেত্রে অপরাধের যারা নিউক্লিয়াস, যারা এটার প্ল্যান করেছে, নির্দেশ দিয়েছে, বাস্তবায়ন করেছে, আর কনস্টেবল লেভেলের যারা, তারা গিয়ে মাটি গুলি করেছে, তার উপায় ছিল না। সেক্ষেত্রে কোর্ট অবশ্য একদম নিম্ন পদস্থ বা সাধারণ সৈনিক বা সাধারণ পুলিশকে লেসার পানিশমেন্ট দিয়েছে। এটা ন্যায় বিচারের স্বাভাবিক কারণেই তারা দিয়েছেন। এখন যারা প্রধান অফেন্ডার, ন্যাচারালি তারা পালিয়ে গেছে, তারা তো জানে যে তাদের আদালতে বিচার হলে কি সাজা হবে।
এখন এর অর্থ এই নয় যে শুধু পালিয়ে গেছে বলেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তা নয়। তার অপরাধের গ্র্যাভিটি বিবেচনায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আন্দোলনের ৩ মাস আগেও ৫০টি মারণাস্ত্রের দরপত্র আহ্বান করে পুলিশ। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। ট্রাইব্যুনালে নতুন করে ২৭ সাংস্কৃতিক এবং গণমাধ্যম ব্যক্তিত্বের নামে অভিযোগ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগটি দিয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস। জুলাই গণঅভ্যুত্থান, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা এবং সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে ওই ২৭ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ আহমেদ, জায়েদ খান, আফরোজ শাওন, রোকেয়া প্রাচী, শমী কায়সার এবং মাহিয়া মাহির নাম। এছাড়া অভিযুক্ত করা হয়েছে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, টিভি উপস্থাপিকা সোমা ইসলাম এবং সাংবাদিক আনিস আলমগীরকে। বাংলাদেশে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করে ২৬টি নমুনায় মিলেছে মাইক্রোপ্লাস্টিক। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউএসডিওর গবেষণায় উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। পরিত্রাণে টুথপেস্টের জাতীয় মানদণ্ড, নিয়মিত পরীক্ষা এবং কার্যকর নজরদারির প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন এই সংস্থা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করেন সবাই, কিন্তু যে টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করেন তাতেই পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক। দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্ট নিয়ে প্রথমবারের মতো করা এক গবেষণায় উঠে এসেছে এমনই ভয়ানক তথ্য। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা ইএসডিওর গবেষণা বলছে, পরীক্ষা করা প্রতি 4টি টুথপেস্টের 3টিতেই মিলছে মাইক্রোপ্লাস্টিক। রোববার রাজধানীর লালমাটিয়ায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে ইএসডিও। প্রতি 100 গ্রাম টুথপেস্টে পাওয়া গেছে 20 থেকে সর্বোচ্চ 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা। শিশুদের জন্য বাজারজাত 6টি টুথপেস্টের 4টিতেও মিলেছে একই উপাদান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবের আধুনিক প্রযুক্তির মাধ্যমে নমুনাগুলো পরীক্ষা করা হয়। গবেষণায় আরও দেখা গেছে, কোনো টুথপেস্টের মোড়কেই প্লাস্টিক বা কৃত্রিম পলিমার ব্যবহারের তথ্য উল্লেখ নেই। এছাড়াও সংস্থাটির ভোক্তা জরিপে দেখা গেছে, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে সচেতনতা এখনও সীমিত। অংশগ্রহণকারীদের 41.9% বলছে তারা আগে কখনো মাইক্রোপ্লাস্টিকের বিষয়ে শোনেনি। সবার আগে আমাদের কাজ করতে ডেন্টাল সার্জন, আমরা যারা বলি কোন টুথপেস্টটি ভালো, আমরা বলে দিই দেশি মেডিপ্লাস খুব ভালো, আমিও বলে দিই, আমি মনে করি বিদেশি দেশ, কিন্তু আজকে যা দেখলাম এই মেডিপ্লাসের ভিতরে কত পরিমাণ মাইক্রোপ্লাস্টিক আছে। টুথপেস্ট এবং টুথ পাউডার স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে পারবে অ্যাড্রেসিং এজেন্ট হিসেবে সেটা উল্লেখ করে দিয়েছি। এখন যেহেতু তারা এর বাহিরেও মাইক্রোপ্লাস্টিক দিয়ে দিচ্ছে, সেহেতু আমরা টেবিলের মধ্যে অ্যাড করে দেবো, খুব দ্রুতই অ্যাড করে দেবো। এস্টোর দাবি, এই গবেষণার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ব্র্যান্ডকে দায়ী করা নয়, বরং দেশের টুথপেস্ট মাইক্রোপ্লাস্টিক নিয়ে জাতীয় মানদণ্ড, নিয়মিত পরীক্ষা ও কার্যকর নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরা। আমাদের উদ্দেশ্য হলো to enable the people to articulate তাদের ভিউজ, তাদের সেলফ ইন্টারেস্ট, এই লক্ষ্য আমরা সামনে রেখে কাজ করি। একই সঙ্গে পণ্যের লেভেলে উৎপাদনের স্বচ্ছ তথ্য প্রকাশ এবং জনসচেতনতা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। নুসরাত জাহান, স্টার নিউজ। রাজধানী সহ দেশ জুড়ে তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে পড়ছে ওষুধ সরবরাহ, অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবা এবং পণ্য পরিবহন। অন্যদিকে ব্যক্তিগত এবং ভাড়ায় চালিত গাড়ির চালকরাও পড়েছেন দুর্ভোগে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কর্তৃপক্ষ বলছে, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামত হবে। এখন বিদ্যুতের কেবল পরিবর্তনের কাজ চলছে সেখানে। রাজধানীর তেজগাঁওয়ে একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষায় একাধিক ফার্মাসিউটিক্যালস কোম্পানির ওষুধ সরবরাহের গাড়ি। চালকদের সঙ্গে কথা বলে জানা গেল, ভোর থেকে 7-8 ঘন্টা অপেক্ষার পর ফেরত গেছে আরও অন্তত 20টি গাড়ি। গ্যাস না পেয়ে তেলের ওপরই ভরসা, এতে বাড়ছে পরিবহন খরচও। গ্যাস সংকটে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ অপেক্ষা গত কয়েকদিন ধরেই বাড়ছে ভোগান্তি। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা খাত। আমি সকালবেলা গ্যাস পাইলে এতক্ষণ যে কোনো একটা হাসপাতালে
দেখা যাচ্ছে প্রোডাক্ট দিতাম, ওখানে কাজ শেষ করে তারপরে অফিসে আসতাম। গ্যাস নিয়ে আমার ডেলিভারি কাজ করতে হয়, এখন এই যে আজকে এই পর্যন্ত আইসি, গ্যাস পাই নাই। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও কর্মীরা বলছেন গত কয়েকদিনে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গ্যাসের চাপ না থাকায় ডিসপেন্সার বন্ধ রাখছেন তারা। এই সপ্তাহ থেকে আপনার একবারে আসে না, পুরো 8 দিন ধরে আজকে আসতেছে না। অনেকদিন পর কালকে আমরা 3:30 4টার দিকে গ্যাস আসছিল, তো আমরা 4:30 থেকে আবার মোটামুটি বিক্রি করেছিলাম। মানে বিক্রি বলতে ওরকম যেরকম চাহিদাপূর্ণ না। এদিকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কর্তৃপক্ষ আরপিজিসিএল এর এলএনজি টার্মিনালের দায়িত্বরত কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক কেবল পরিবর্তনে কাজ করছে কয়েকটি দেশের বিশেষজ্ঞরা। সময় লাগবে আরও 4-5 দিন। ইউকে, রোমানিয়া, সিঙ্গাপুর এক্সপার্টসে প্রায় 5-7 জন ওনারা কাজ করতেছেন। এই যে ম্যাক্সিমাম 4-5 দিন ধরে রাখেন, কেবলগুলো নষ্ট হয়ে গেছে, কেবলগুলো রিপ্লেস করতে হবে। ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এলএনজি টার্মিনাল থেকে স্বাভাবিক সময়ে প্রতিদিন সরবরাহ হয় 45 কোটি ঘনফুট গ্যাস। এর মধ্যে সংকটকালীন সময় তিতাস গ্যাসের আওতাধীন গ্রাহকের মাঝে সরবরাহ কমেছে 20 কোটি ঘনফুটের বেশি। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে এসপির এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় 4 জনকে চট্টগ্রামের খুলশী থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এই ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 23 জুলাই রাত 9:30 মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং। পুলিশের বিশেষ শাখা এসবির এসআই ওসমান গনিকে কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে পিঠে 41টি সেলাই দিতে হয়। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় অজ্ঞাত 5 থেকে 6 জনের বিরুদ্ধে মামলা করেন ওই পুলিশ কর্মকর্তা। এরপর চট্টগ্রামের খুলশী থেকে শরীফুদ্দিন বাবু, নাজমুল হাসান, ইমন ও জুয়েল নামে 4 জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। সিসি ক্যামেরায় দেখা যায় হামলার আগের দিন কিশোর গ্যাংয়ের সদস্যরা পুলিশ কর্মকর্তার বাসার সামনে তার সঙ্গে দীর্ঘ সময় কথা বলছেন। ঠিক কী বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে তা স্পষ্ট করেননি ওই পুলিশ কর্মকর্তা। ধারণা করা হচ্ছে হামলাকারীরা তার পূর্ব পরিচিত। গ্রেপ্তারকৃতরা মাদকাসক্ত বলে জানায় পুলিশ। চট্টগ্রামে অভিযান পরিচালনা করে অত্র ঘটনার সাথে অভিযুক্ত 4 জন আসামি, তাদের নাম বাবু, নাজমুল, ইমন এবং জুয়েল, এই 4 জনকে চট্টগ্রাম থেকে আজকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে যাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনার মূল কারণ জানার জন্য চেষ্টা করা হচ্ছে এবং এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান। আহত পুলিশ কর্মকর্তা এসবির ইমিগ্রেশন শাখায় কর্মরত। কেন তার উপর হামলা খতিয়ে দেখছে পুলিশ। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের 15 বছরের দুঃশাসন দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ভেঙে ফেলা হয়েছে সব প্রতিষ্ঠান, যা থেকে উত্তরণের চেষ্টা করছে সরকার। রাজধানীর একটি অনুষ্ঠানে এই দাবি করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসাবে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্টজনেরা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের খাদ্য নিরাপত্তা বলয় টেকসই করা। উত্তরাঞ্চলকে এবং দক্ষিণাঞ্চলকে ঘোষণা করা হয়েছে, এটাকে এগ্রিকালচার হাব তৈরি করা হবে, অর্থাৎ সেখানে ইন্ডাস্ট্রিগুলোকে তৈরি করা হবে। তো ওই চাকরি তৈরি করতে হবে নিজেদেরকে। আমরা কেন এখনই চিন্তা করি না যে আমি নিজেই একটা এমপ্লয়মেন্ট করব, আমি একটা ইন্ডাস্ট্রি করব, অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি করব, আমি একটা এগ্রিকালচার ফার্ম করব, একটা পোলট্রি করব, তাহলে কিন্তু অনেকটা সেই অবস্থা কেটে যাবে। তার দাবি, বিগত সরকারের 15 বছরের দুঃশাসনে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ভেঙে ফেলা হয়েছে সব প্রতিষ্ঠান, যা থেকে উত্তরণের চেষ্টা করছে সরকার। আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে শুধু শেরেবাংলা বিশ্ববিদ্যালয় নয়, কৃষি বিশ্ববিদ্যালয়, সমগ্র দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের আন্তরিকতার অভাব রাখবো, আমরা আমাদের কাজ করব। অন্যদিকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে কৃষকদের ঋণ মওকুফ করেছে। কিভাবে কৃষক কার্ডের মাধ্যমে ওনাদের কাছে সুলভে ঋণ পৌঁছে দেওয়া যায়, কিভাবে সেচ, বীজ এবং কীটনাশক থেকে শুরু করে কৃষির প্রয়োজনীয় যে ইনপুট রয়েছে, দ্যাট ইনক্লুডস কৃষি যন্ত্রপাতি, প্রত্যেকটা ক্ষেত্রে ওনাদের কাছে আরও সুলভ মূল্যে সে প্রয়োজনীয় উপকরণগুলো পৌঁছে দেওয়া যায়। আমাদের মূল উদ্দেশ্য একদিকে যেমন কৃষির প্রোডাক্টিভিটি বাড়ানো, ডাইভার্সিফিকেশন বাড়ানো, একই সাথে আপনাদের মাধ্যমে কৃষি উদ্যোক্তার সংখ্যা বাড়ানো।
কৃষির উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই, আর সেজন্যই বর্তমান সরকার বিশ্বমানের শিক্ষা ও গবেষণার জন্য সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলেও জানান তারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সবাই। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরের জন্য 63.4 বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার, যা গেল অর্থ বছরের রপ্তানি আয়ের চেয়ে 32% বেশি। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী। দেশে চলমান জ্বালানি সংকটের মাঝেই প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে নির্ধারিত রপ্তানি লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করছেন মন্ত্রী। বিশ্ববাজারে চাহিদার ধীরগতি, জ্বালানি সংকট এবং তৈরি পোশাক রপ্তানিতে মন্দার প্রভাবে সদ্য বিদায়ী অর্থ বছরে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশের রপ্তানি খাত। 55 বিলিয়ন ডলারের লক্ষ্য থাকলেও অর্জন হয়েছে 48 বিলিয়ন ডলার। তবে এই বাস্তবতার মধ্যেই নতুন অর্থ বছরে আরও বড় লক্ষ্য নিয়ে আগাতে চায় সরকার। 2026-27 অর্থ বছরে পণ্য ও সেবা রপ্তানি করে 63.4 বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলো। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে 55.2 বিলিয়ন ডলার এবং সেবা থেকে 8.2 বিলিয়ন ডলার আয়ের আশা। রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন লক্ষ্যমাত্রা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশ্বে দুইটা যুদ্ধ চলমান এবং উন্নত অনেক দেশেই ভোগের কনজাম্পশনের পরিমাণ কিছুটা নেতিবাচক, রপ্তানির ক্ষেত্রে একটা মন্দা অবস্থা। আশা করি আগামী অর্থ বছরে সেটা কিছুটা হলেও আমরা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারব। বাণিজ্যমন্ত্রী জানান, চামড়া ছাড়াও জাহাজ নির্মাণ, হালকা প্রকৌশল শিল্প ও তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে, যাতে তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমিয়ে আনা যায়। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি হবে বলেও জানান তিনি। আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ সাউথ কোরিয়ার সাথে আমাদের এফটিএ সম্পন্ন হবে, আলোচনা সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে আরও 4-5টি দেশের সাথে আমাদের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে। আর আমাদের সবথেকে বড় রপ্তানি গন্তব্য অ্যাজ এ ইকোনমিক জোন ইউরোপীয় ইউনিয়নের সাথেও আমরা মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে উল্লেখ করে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে জানান তিনি। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। লায়ন্স ক্লাব অফ চিটাগং ডাইনামিক সিটির উদ্যোগ, দায়িত্ব হস্তান্তর এবং গ্রহণ, ডিস্ট্রিক্ট গভর্নর টিম এবং মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন সংবর্ধনা অনুষ্ঠানে 2026-27 শিক্ষা সেবাবর্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লায়ন সালমা আদিল MJF। অনুষ্ঠানে বক্তারা ডাইনামিক সিটির সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, নতুন প্রেসিডেন্ট সালমা আদিলের নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। পরে নবনির্বাচিত প্রেসিডেন্ট সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর এবং টেকসই সেবামূলক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন। পরে লিও ক্লাব অফ গোল্ডেন সিটির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয়। টানা 13 রাত হামলার পর হঠাৎ অভিযান স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দাবি, তেহরানকে আবারও আলোচনার টেবিলে ফেরাতেই এই সিদ্ধান্ত। তবে IRGCর দাবি, চলমান যুদ্ধে অন্তত 200 সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসও বলছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ফুরিয়ে আসছে। এই সামরিক চাপই ট্রাম্পকে বাধ্য করছে হামলা থামাতে। সমঝোতা স্মারকের শর্ত ভেঙে টানা 13 রাত ইরানের বন্দরনগরী, সেতু, রেলপথ, বিদ্যুৎ কেন্দ্র ও সামরিক অবকাঠামোয় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু 14তম রাতে হঠাৎই বন্ধ হলো অভিযান। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে গিয়ে বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর খরচ করতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। পূর্ণমাত্রার যুদ্ধ চললে ক্ষেপণাস্ত্রের মজুত নেমে আসবে তলানিতে। সেই সাথে উপসাগরীয় মিত্রদের চাপ তো আছেই। স্বয়ং সেনা কর্মকর্তারা ট্রাম্পকে সতর্ক করেছেন, যুদ্ধ চালিয়ে যাওয়া হয়তো সম্ভব, কিন্তু এর মূল্য হবে অত্যন্ত ব্যয়বহুল। কারণ প্রতিটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাম $40 লাখ বেশি। ইরান যুদ্ধে এ পর্যন্ত খরচ হয়েছে 1000-এর বেশি প্যাট্রিয়ট। এসব সতর্কতার পর হামলা স্থগিতের সিদ্ধান্ত নিলেও বরাবরের মতো গণমাধ্যমের ক্যামেরায় ভিন্ন কথা ট্রাম্পের। আমরা ইরানকে খুব কঠোরভাবে আঘাত করেছি। তাদের নৌবাহিনী শেষ, তাদের বিমান বাহিনীও শেষ। তাদের 250টি যুদ্ধবিমান আর নেই। 159টি যুদ্ধজাহাজ ডুবে গেছে। সবগুলো এখন সমুদ্রের তলায়।
তাদের কোনো রাডার, তাদের হাতে আর খুব কম ড্রোনই অবশিষ্ট আছে। ট্রাম্পের দাবি ইরানের সব সক্ষমতাই তিনি ধ্বংস করেছেন, কিন্তু ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর দাবি সম্পূর্ণ ভিন্ন। তারা বলছে এ পর্যন্ত যুদ্ধে 200 সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র। 8টি মার্কিন সেনা ঘাঁটিতে হামলা হয়েছে, যার একটিতেই সেনাদের 20টি ঘাঁটি ধ্বংস হয়েছে। ফলে এটি সাময়িক বিরতি নাকি নতুন কোনো কূটনৈতিক উদ্যোগের সূচনা, তা নিয়ে জোর আলোচনা চলছে। হামলার উদ্দেশ্য সম্ভবত ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। প্রশ্ন হলো, ইরান কূটনৈতিক চ্যানেলে কী ধরনের বার্তা দিচ্ছে? তাদের অবস্থানে কি কোনো পরিবর্তন এসেছে? তারা কি আলোচনায় ফিরতে বেশি আগ্রহী? চ্যালেঞ্জ হলো, ইরানের নেতৃত্ব এখন বিভক্ত, বিভিন্ন গোষ্ঠী ক্ষমতার প্রতিযোগিতায় লিপ্ত। বিশ্লেষকদের মতে আগামী কয়েকদিনেই স্পষ্ট হবে ট্রাম্পের এই নীরবতার মানে। ইফফাতিরা, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।